বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে, যিনি এখনো সুস্থ রেখেছেন এবং এই ক্লাস নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। এরপর ধন্যবাদ জ্ঞাপন করছি আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব ইউনুস আল মামুন স্যারের প্রতি, যার বিশেষ দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় আজকের এই ক্লাস নেওয়া। তার সাথে আরো ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব লুৎফর রহমান স্যারকে। পুরো বিশ্ব যেখানে আজ করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে এখানে ক্লাস নেওয়া। আমরা জানি আজ পর্যন্ত প্রায় 21 লক্ষ মানুষ সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত, প্রায় 1,35,000 মানুষ প্রাণ হারিয়েছেন। যারা এই দুনিয়া ছেড়ে করোনা ভাইরাসের কারণে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো জীবিত আছেন তাদের তারা যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন, এর জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি। সেই সাথে আমরা সকলে ঘরে থাকি, নিরাপদে থাকি এবং অন্যকেও নিরাপদে রাখি। আজকের আমাদের এই আলোচনার বিষয় একাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী 2020 এর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ এবং উক্ত অধ্যায়ের নগদান বই। আমরা জানি নগদান বই কাকে বলে সেটা আমাদের আগে জেনে নেওয়া দরকার। নগদান বই হলো নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। নগদান বইকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই, খুচরা নগদান বই। 1 গড়া নগদান বই হলো যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার গড় থাকে তাকে 1 গড়া নগদান বই বলে। 2 গড়া নগদান বই যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে দুটি করে টাকার গড় থাকে তাকে 2 গড়া নগদান বই বলে। 3 গড়া নগদান বই হলো যে নগদান বইয়ের ডেবিট ক্রেডিট উভয় দিকে 3টি করে টাকার গড় থাকে তাকে আমরা 3 গড়া নগদান বই বলে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় এই নগদান বইয়ের 2 গড়া নগদান বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2 গড়া নগদান বই কিভাবে তৈরি করা হয়, কত সহজে তৈরি করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব। 2 গড়া নগদান বইয়ের বোঝানোর আগে আমি খুব সংক্ষেপে সূত্র ছাড়া কিভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি অতি সহজে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নগদান বইয়ের লেনদেনগুলোকে হিসাবভুক্ত করার সুবিধার থেকে লেনদেনগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ধারে লেনদেন, একটাকে বলা হয় নগদ বা চেক সংক্রান্ত লেনদেন, আর একটাকে বলা হয় অনগদ লেনদেন। আমরা আগেই বলেছি লিপিবদ্ধ সুবিধার্থে লেনদেনগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: ধারে লেনদেন, নগদ বা চেক সংক্রান্ত লেনদেন, অনগদ লেনদেন। আমরা ধারে লেনদেন বলতে আমরা বুঝি ধারে ক্রয়, ধারে বিক্রয়, ধারে ক্রয় এবং ধারে বিক্রয়, এই দুই ধরনের লেনদেনগুলোকে আমরা ধারে লেনদেন বলতে পারি। ধারে লেনদেন নগদান বইতে হিসাবভুক্ত করা যাবে না। আমরা একটু আগে নগদান বইয়ের সংজ্ঞায় বলেছি যে সমস্ত লেনদেনের কারণে ব্যবসায়ের নগদ এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পায় বা হ্রাস পায় ওই সমস্ত লেনদেনগুলোই নগদান বইতে হিসাবভুক্ত করা হয়। তা বাকিতে বা ধারে লেনদেন করলে আমাদের ব্যবসায় নগদ টাকার আগমনও ঘটেনি, নির্গমনও ঘটে না, যার কারণে আমরা ধারে লেনদেন নগদান বইতে হিসাবভুক্ত করতে পারি না। এবার পরের অংশ বলা হচ্ছে নগদ বা চেক সংক্রান্ত লেনদেন। যে লেনদেনের কারণ সাথে নগদ বা চেকের একটা সম্পর্ক থাকে তাকে আমরা বলবো নগদ বা চেক সংক্রান্ত লেনদেন। অনগদ লেনদেন এমন লেনদেন রয়েছে যেগুলোর সাথে নগদের সম্পর্ক নেই, তাকে আমরা অনগদ লেনদেন বলতে পারি। যেমন আসবাবপত্রের অপচয় ধার্য করা হলো, আসবাবপত্রের
অবচয় ধার্য। যদি আমরা কোনো সম্পত্তির উপরে অবচয় ধার্য করি, সেই সম্পত্তির মূল্য কমে যায়, এখানে নগদ টাকার নির্গমন ঘটে না, এটাকে আমরা অনগদ লেনদেন বলতে পারি। আর এই সমস্ত অনগদ লেনদেন নগদান বইতে হিসাবভুক্ত করা হয়। তাহলে আমরা এখানে এটুকু ক্লিয়ার হলাম যে নগদান বইতে হিসাবভুক্ত করতে গেলে নগদ আর্থিক সংক্রান্ত লেনদেনগুলোকে হিসাবভুক্ত করতে হবে। এবার আমরা একটু আগে বলেছি যে সূত্র ছাড়া এখানে নগদান বই তৈরি করতে পারি অতি সহজে। সেটা কি, এখানে নগদান বই তৈরি করতে গেলে দুইটি বিষয় বিবেচনা করতে হবে, দুইটি বিষয় বিবেচনা করতে হবে। প্রমাণ সংখ্যা 1, এটাকে আমরা বলতে পারি ঘর। 2 দিক। ঠিক আমরা ক্লিয়ার বুঝতে পারিনি ঘর কি দিক কি। এখানে আমরা যেমন লিখছি জনাব এক্স এর 2 ঘরা নগদান বই, তাহলে ঘর লিখেছি 2 ঘরা, মানে এখানে টাকা কয়টা আছে, দুটো আছে, নগদ এবং ব্যাংক। এই ফরম্যাটটুকু, এই যে এটুকু যদি আমরা একটা ঘর মনে করি, এরকম এই যে নগদ যে লিখেছি এটাকে আমরা একটা ঘর মনে করতে পারি। আবার ব্যাংক শব্দটা লিখেছি, ব্যাংকের যে এখানে নগদ লিখছি এটা একটা ঘর, এটা একটা ঘর, তাহলে এটা নগদের ঘর আর এটা লিখলাম ব্যাংকের ঘর। এই মাথাটুকু আমরা কেটে যদি একটা ঘর মনে করি, তাহলে এটা নগদের ঘর, এটা ব্যাংকের ঘর। আমরা আগে বলছি, তাহলে প্রশ্ন হলো কোন ঘরে টাকা যাবে, টাকাটা নগদের ঘরে যাবে নাকি ব্যাংকের ঘরে যাবে। আমি আবার বলছি, প্রথমে বিবেচনা করতে হবে কোন ঘরে টাকা যাবে, নগদের ঘরে যাবে না ব্যাংকের ঘরে যাবে। তারপরের প্রশ্ন হলো, আমরা টাকাটা ঘরে বসাইলাম কিন্তু ঘর নির্ধারণ করে ফেলছি, এখন কোন দিকে যাবে, ডেবিট দিকে নাকি আমাদের এই ক্রেডিট দিকে। তাহলে এই দুটো বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, কোন ঘরে যাবে কোন দিকে যাবে। আমি এখানে দুটো বিষয়, দুটো তথ্য ক্লিয়ার করার জন্য আবারও কিছু কথা বলছি। ঘর হলো আমরা জাবেদা করব, জাবেদার ভিতরে দেখব নগদ আছে কিনা, ব্যাংক আছে কিনা। যদি নগদ থাকে তাহলে নগদকে এরকম আমরা বক্স করে ঘর করব, যদি ব্যাংক শব্দটা থাকে জাবেদার মধ্যে তাহলে আমরা সেই জাবেদায় গিয়ে ব্যাংকের ওখানে এরকম একটা বক্স করে ঘর করব। তারপরের প্রশ্ন হলো, ঘর নির্ধারণ হয়ে গেল, এই নগদের পাশে জাবেদায় নগদের পাশে যদি ডেবিট লেখা থাকে তাহলে টাকাটা ডেবিট দিকে যাবে, আর যদি ব্যাংক নগদের পাশে ক্রেডিট লেখা থাকে জাবেদায় তাহলে ক্রেডিট দিকে যাবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে অঙ্কটা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ধরে নিলাম 2019 সালের জানুয়ারি মাসের অঙ্ক, জানুয়ারি মাসের 1 তারিখ মিস্টার এক্স নগদ 2 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করেন। মিস্টার এক্স 2 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করেন। আমরা এখানে একটু জাবেদা তৈরি করব। যেহেতু ব্যবসার মালিক ব্যবসায় টাকা আনয়ন করেছে, নগদ টাকা আসছে, নগদ টাকা সম্পদ ব্যবসায় আসছে, বৃদ্ধি পাইছে জন্য ডেবিট, মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, এজন্য আমরা মূলধন হিসাব ক্রেডিট। আমি হিসাবটা লিখি নেই, জাস্ট মানে এটা সাথে হিসাব লেখা উচিত, আমি লিখি নেই বোঝানোর স্বার্থে, জায়গা স্বল্পতার কারণে লেখা হয়নি। নগদ আমরা বলছি যে একটু আগে প্রথমে গড় নির্ণয় করতে হবে। গড় কোন গড়, টাকার গড়। এখানে টাকার গড় আছে কয়টা, নগদ আর ব্যাংক, দুইটা টাকার গড় আছে। আমরা শুধু যাবে তাই এই দুইটা হিসাব খুঁজবো, আর হচ্ছে এই দুইটা হিসাব খুঁজবো। তাহলে এখানে কি নগদ আছে? আছে। তাহলে নগদ থাকার কারণে নগদকে আমরা একটা গড় বানিয়ে দিলাম। তাহলে কোন গড়ে টাকা যাবে, নগদের গড়ে। নগদের পাশে আমাদের কি লেখা আছে, ডেবিট। আমরা এটাকে এরো চিহ্ন দিলাম বোঝার জন্য। তার মানে এইটা হলো ঘর আর এইটা হলো দিক, নগদের ঘরে টাকা যাবে ডেবিট দিকে। তাহলে আমরা এখানে লিখবো 2 লক্ষ টাকা, আর এটা নগদের সাথে আর ব্যাংকের সাথে যে শব্দটা থাকে তাকে বিপরীত শব্দ বলে। এখানে মূলধন আছে, আমরা বিবরণের ঘরে লিখবো মূলধন হিসাব, এখানে লিখবো জানুয়ারি 1। আমাদের পোস্টিং হয়ে গেল। আমি আবার বলছি, জাবেদায় নগদ আছে তাই নগদকে আমরা ঘর বানিয়েছি,
নগদের পাশে যে ডেবিট বা ক্রেডিট থাকে সেটা আমরা চিহ্ন দিব, এখানে ডেবিট লেখা আছে, তাই ডেবিট, এই যে ডেবিট থেকে নগদের ঘরে টাকা এসেছে, আর এটা বিপরীত হিসাব, এখানে আমরা এটা লিখেছি। আশা করি সবাই এটা বুঝতে পারছি। এবার আমরা আরেকটা উদাহরণ দেব। জানুয়ারি 2 তারিখ, নগদে মাল ক্রয় 5000 টাকা, নগদে মাল ক্রয় 5000 টাকা। তাহলে আমরা এখানে যাবেদা করি, মাল ক্রয় করছি, ক্রয় দ্বারা ব্যয় বৃদ্ধি পেয়েছে, খরচ বাড়লে ডেবিট হয়, এজন্য ক্রয় হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেল ব্যবসা থেকে, নগদ টাকা চলে গেলে সম্পদ কমে যায়, নগদ সম্পদ কমে গেল, এজন্য নগদান হিসাব ক্রেডিট। আমরা একটু আগে বলেছি দুইটা জিনিস বিবেচনা করতে হবে, ঘর আর দিক। তাহলে এখানে ঘর বানাতে বলছি নগদ আর ব্যাংক, তাহলে এখানে নগদ আছে, তাই এটাকে আমরা ঘর বানাইলাম। আর এটার পাশে আমাদের কি লেখা আছে, ক্রেডিট লেখা আছে, এরো চিহ্ন দিলাম, মানে দিক, এরো মানে দিক। তাহলে এই ঘরে টাকা যাবে, এই দিকে যাবে, তাহলে নগদের ঘর বানাইছি, তাহলে নগদের ঘরে টাকা, নগদের পাশে ক্রেডিট আছে, তাহলে আমরা এখানে লিখব 5000 টাকা। নগদের সাথে যে শব্দটা থাকবে এটাকে বলা হয় বিপরীত হিসাব, এটা লিখব আমরা বিবরণে করে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এখানে তারিখ লিখব 2। এরকম ভাবে আমরা যদি জাবেদা তৈরি করে পোস্টিং দেই, তাহলে আমি মনে করি যে আমাদের কোনো সূত্রের প্রয়োজন নেই। এটার উপরে অনেক সূত্র দেওয়া যাবে, সূত্র ছাড়াও আমরা অঙ্ক করতে পারি, সেটা একটা তার প্রমাণ। এবার জানুয়ারি মাসের 4 তারিখ, নগদে মাল বিক্রয় 10,000 টাকা। আমাদের জাবেদা করি, নগদে মাল বিক্রি করলে ব্যবসায় টাকা আসবে, নগদ টাকা আসলো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা বলছি নগদকে ঘর বানাবো, তাহলে নগদকে ঘর বানালাম, নগদের পাশে যে ডেবিট বা ক্রেডিট থাকবে সেখানে আরো চিহ্ন দিব, তাহলে নগদের ঘরে টাকা যাবে ডেবিট দিকে। তাহলে আমরা 10,000 টাকা নগদের ঘরে ডেবিট দিকে বসালাম, এই যে ডেবিট দিকে নগদের ঘরে টাকা, বিপরীত এটি বিক্রয় হিসাব, এখানে তারিখ 4 তারিখ। এবার জানুয়ারি মাসের 7 তারিখ, ব্যাংকে হিসাব খোলা হলো 25,000 টাকা। আমরা জাবেদা করব, ব্যাংকে টাকা জমা দিছি, এজন্য ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান হিসাব, নগদ টাকা খাতে চলে গেল, নগদান হিসাব ক্রেডিট। আমি আগেই বলেছি যে এখানে প্রথমে গড় খুঁজতে হবে, কোন গড়গুলো খুঁজবো, নগদ আর ব্যাংক, অর্থাৎ জাবেদার ভিতরে নগদ আর ব্যাংক আছে কিনা সেটা আগে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে এখানে আমাদের ব্যাংকের গড় খেয়াল করে দেখব, এর পাশে লেখা আছে ডেবিট, তার মানে ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা 25,000 লিখলাম আমরা। এরপরে নগদ আছে, তাহলে নগদকে আমরা ঘর বানাইলাম, নগদের ঘরে টাকা যাবে, পাশে ক্রেডিট লেখা আছে, তাহলে ক্রেডিট দিকে যাবে নগদের ঘরে 25,000। এখন প্রশ্ন হলো আমরা এখানে কি লিখব, এখানে কি লিখব, যেহেতু ব্যাংকের ঘরে টাকা লিখছি, তাহলে ব্যাংকের বিপরীত হলো নগদ, তাহলে আমরা এখানে লিখব নগদ, নগদান হিসাব। আর নগদের ঘরে টাকা লিখছি, নগদের বিপরীত হলো ব্যাংক, এখানে লিখবো আমরা ব্যাংক হিসাব। 7 তারিখ, এটাকে আমরা নগদান বইয়ের ভাষায় বলে থাকি কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা CONTRA, কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা। তাহলে ব্যাংকের বিপরীত হলো নগদ,
নগদের বিপরীত হলো এখানে ব্যাংক। তাহলে আমাদের বিষয়টা খতিয়ান যখন কন্টেন্ট হয় খতিয়ান পৃষ্ঠার করে সি লিখতে হয়। আমরা সি লিখবো, মানে এটা কন্টেন্টটি হয়েছে তার চিহ্ন দিলাম। এখন কন্টেন্টটি প্রশ্ন আসে, তাহলে কন্টেন্টটি কখন হবে, কিভাবে হবে, কোন এন্ট্রিগুলোর কন্টেন্টটি হয়, এখানে একটা প্রশ্ন থেকে যায়। কন্টেন্টটি কখন হয়, কখন কন্ট্রা এন্ট্রি হয়। এক, ব্যাংকে জমা দিলে। দুই, ব্যাংক হতে অফিস বা কারবারের প্রয়োজনে উত্তোলন করে। ব্যাংকে জমা দিলে অথবা চেক পে পরবর্তী তারিখে জমা দিলে। চেক পে পরবর্তী তারিখে জমা দিলে। আমাদের এই দুইটা ক্ষেত্রে কন্টেন্টই হয়। কন্টেন্টটি কখন বুঝবো যে এটা কন্টেন্টই? যখন কোনো লেনদেন দ্বারা একই সাথে নগদ টাকা বাড়ে, ব্যাংকের টাকা কমে, অথবা ব্যাংকের টাকা বাড়ে নগদ টাকা কমে, ওই সমস্ত ক্ষেত্রে কন্টেন্টটি হয়। এগুলো আমাদের ছিল কন্টেন্টটির কখন হবে সে বিষয়ে আমাদের আলোচনা। তাহলে আমরা যদি ব্যাংকে টাকা জমা দেই, তাহলে আমরা দেখতেছি যে এখানে এটার ক্ষেত্রে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের টাকা বাড়লো, ব্যবসা থেকে নগদ টাকা চলে গেল, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ব্যাংকের টাকা বাড়ছে, নগদ টাকা কমছে। আরেকটা কি বলছি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে আমাদের ব্যবসায় এটার ক্ষেত্রে হবে কি, আমাদের ব্যাংক থেকে টাকা উঠাইলাম, ব্যবসায় নগদ টাকা আসলো, নগদ টাকা বৃদ্ধি পেলো, ব্যাংকের ব্যালেন্স বা জমা টাকা কমে গেল, ব্যাংক হিসাবে আমরা ক্রেডিট করলাম। তো এখানে দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে যদি আমরা ব্যাংক থেকে টাকা উঠাই, তাহলে এখানে একটা ঘর বানাইলাম, এটার পাশে কি লেখা আছে ডেবিট, তাহলে টাকাটা আমাদের এখানে যাবে। আবার ব্যাংকের ঘর বানাইলাম, ব্যাংকের পাশে ক্রেডিট লেখা আছে, তাহলে আমাদের টাকাটা ক্রেডিট পাশে বসবে। আমরা সে বিষয়ে পরে আলোকপাত করছি। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে অথবা চেক পে পরবর্তী তারিখে জমা দিলে। দ্বিতীয়টা হলো ব্যাংক হতে অফিস বা কারবারের প্রয়োজনে টাকা উত্তোলন করলে আমরা কন্টেন্টটি পড়ব। কন্টেন্টটি 2 গড়া এবং 3 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জাবেদা পরিপূরক করতে পারি, কোনো সূত্রের প্রয়োজন নেই। এবার আমরা বললাম এরকম চেকে ভাড়া পরিশোধ 4000 টাকা। আমরা যদি ভাড়া পরিশোধ করি তাহলে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে, ভাড়া পরিশোধ করছি, ভাড়া হলো খরচ, খরচ ব্যয় বাড়লে ডেবিট হয়, আমাদের ব্যাংক থেকে টাকা চলে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা আগেই বলেছি জাবেদা করব, জাবেদা করার পর ঘর খুঁজবো, ঘর। তাহলে ঘর কোনটা খুঁজতে বলছি, নগদার ব্যাংক, এখানে ব্যাংক আছে, ব্যাংকের পাশে ক্রেডিট লেখা আছে, লেখা আছে ক্রেডিট, তাহলে ব্যাংকের দ্বারা টাকা যাবে ক্রেডিট দিকে, তাহলে আমরা এখানে লিখবো টাকা 4000 টাকা ক্রেডিট পাশে। এখানে আমরা লিখবো বিপরীত এন্ট্রি ভাড়া হিসাব 8 তারিখ। এবার আমরা জানুয়ারি 10 ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা। এখন প্রশ্ন হলো কিসের প্রয়োজন আমরা উত্তোলন করেছি? ব্যক্তিগত প্রয়োজন আমরা উত্তোলন করতে পারি, অফিস বা কারবার বা ব্যবসায়ের প্রয়োজন আমরা উত্তোলন করতে পারি। কার প্রয়োজন উত্তোলন করা হয়েছে সেটি উল্লেখ না থাকলে ধরে নিতে হবে এটি অফিস, ব্যবসা বা কারবারের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে।
ব্যক্তিগত হলেও উল্লেখ থাকতে হবে বা ব্যক্তিগত খরচ উল্লেখ থাকতে হবে। এখানে আমাদের ব্যাংক হতে উত্তোলন করা যায় দুইটা কারণে, দুইটা প্রয়োজনে, একটা হলো অফিসের বা ব্যবসার প্রয়োজনে, আর একটা হলো ব্যক্তিগত প্রয়োজনে। কিছু উল্লেখ না থাকলে অফিসের প্রয়োজন ধরে নিতে হবে, অফিস মানে ব্যবসার প্রয়োজনে। তাহলে আমরা যদি ব্যাংক থেকে ব্যবসায় প্রয়োজনে টাকা উত্তোলন করি, তাহলে ব্যাংক আমাদেরকে নগদ টাকা দিয়েছে, মানে আমাদের ব্যবসায় নগদ টাকা এসেছে, এজন্য নগদান হিসাব ডেবিট, আর ব্যাংকের জমা টাকা কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা আগে বলেছি ঘর নির্ধারণ করতে হবে, এখানে এই দুইটা ঘর, এই ঘরগুলো। তাহলে এখানে নগদ আছে, এজন্য নগদের ঘরে টাকা যাবে, এটার পাশে ডেবিট লেখা আছে। তাহলে আমরা 2000 টাকা উত্তোলন করছি নগদ ডেবিট, তাই ডেবিট দিকে নগদের ঘরে। আবার ব্যাংকও আছে, ব্যাংকের ঘর বানাইলাম, এটার চিহ্ন দিলাম, ব্যাংকের ঘরে টাকা যাবে ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে আমাদের 2000 টাকা। প্রশ্ন হলো এটার সাথে এটা, তাহলে এখানে হবে আমাদের ব্যাংক হিসাব, আর এটার সাথে যেটা হবে এখানে নগদান হিসাব। যেহেতু আমাদের কন্টেন্টই হয়েছে, তাহলে আমাদের 10 তারিখ কন্টেন্ট হয়েছে, এখানে আমরা সি লিখবো, এখানে আমরা 10 তারিখ লিখব। এই এবার জানুয়ারির 11 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 200 টাকা। এটাতে আমরা কি বুঝি, এটা আগে আমাদের জানা দরকার। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ দ্বারা আমরা বুঝি আমাদের ব্যবসায়িক টাকা ব্যাংকে জমা আছে, সেই জমাকৃত টাকার উপরে ব্যাংক আমাদেরকে সুদ মঞ্জুর করেছে, মানে আমাদেরকে সুদ দিয়েছে। যেহেতু ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, এই সুদটা ব্যবসার জন্য বা প্রতিষ্ঠানের জন্য আয়, এই সুদের টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হবে, ব্যাংকের জমা টাকা বাড়বে, এজন্য ব্যাংকের জমাকৃত টাকা বৃদ্ধি পেয়েছে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ প্রতিষ্ঠানের আয়, আয় ক্রেডিট, আয় বাড়ছে তাই আয় বাড়লে ক্রেডিট করতে হয়, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এখানে ব্যাংকের ঘর আছে তাই ব্যাংক এটার দিক, ডেবিট দিকে ব্যাংকের ঘরে, বিপরীত কোণটি ব্যাংক সুদ। এখানে আমরা 11 তারিখ, একই তারিখে আমরা লিখলাম ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা। ব্যাংক আমাদের বিভিন্ন কাজ করে থাকে সারা বছরে ব্যবসায়ের পক্ষে, এই কাজগুলো করার জন্য সার্ভিস চার্জ কেটে রাখে, এটা ব্যবসার জন্য খরচ, তাই এই খরচের নাম হলো ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ দ্বারা ব্যবসায়ের খরচ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আমাদের অ্যাকাউন্ট থেকে এই চার্জের টাকাটা কেটে নেবে, তাহলে ব্যাংকের জমা টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমরা একটা বক্স করলাম, এটার পাশে আমরা এরো চিহ্ন দিলাম, তাহলে টাকাটা যাবে কোন ঘরে, ব্যাংকের ঘরে, কোন দিকে যাবে, ক্রেডিট দিকে। তাহলে আমরা এই ক্রেডিট দিকে এখানে 100 টাকা এন্ট্রি দিব, এখানে বিপরীত এন্ট্রি বসাবো ব্যাংক চার্জ হিসাব। আচ্ছা, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি 12 বিনামূল্যে পণ্য বিতরণ 1000 টাকা। আমাদের এটার জাবেদা আগে জানতে হবে। আমাদের জাবেদাটা এরকম, আমরা সবাই জানি যে বিনামূল্যে পণ্য বিতরণ মানে প্রচারের কাজ করে, এজন্য বিজ্ঞাপন বোঝায়, খরচ বোঝায়, প্রচার মানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন দ্বারা খরচ বাড়ছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট। ক্রয়কৃত মাল কমে গেছে, এজন্য আমাদের ক্রয় হিসাব ক্রেডিট। আমরা প্রথম দিকে লেনদেন হিসাবভুক্ত করার সুবিধার্থে লেনদেনকে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম। একটাকে বলছিলাম আমরা ধারে লেনদেন, একটাকে বলছিলাম নগদ বা চেক সংক্রান্ত লেনদেন, অপরটি ছিল আমাদের অনগদ লেনদেন। অনগদ লেনদেন আমরা কি বলি, যে সমস্ত লেনদেনের জাবেদা করলে জাবেদায়
নগদ টাকা বা ব্যাংকের টাকার হ্রাস বৃদ্ধি ঘটে না সেই সমস্ত লেনদেনকে আমরা অনগদ লেনদেন বলতে পারি। যেমন বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে কিন্তু এখানে আমাদের নগদ টাকা বাড়েও নি কমেও নি, পণ্য কমে গেছে, ক্রয়কৃত পণ্য কমে গেছে, এজন্য এখানে আমাদের কোথাও এই জাবেদার মধ্যে নগদও নেই ব্যাংকও নেই, এজন্য আমরা এটাকে অনগদ লেনদেন বলতে পারি। অনগদ লেনদেন এবং ধারে লেনদেন নগদানবিদ হিসাবভুক্ত করা হয়নি, যেহেতু এখানে কোথাও জাবেদায় নগদ নাই, তাহলে এখানে যে নগদ এবং ব্যাংকের ঘর আছে আমরা বলছিলাম ঘর নির্ণয় করতে হবে, তাহলে ঘর তো এখানে নগদও নাই ব্যাংকও নাই, এজন্য এই লেনদেনটা নগদানবিদে হিসাবভুক্ত হবে না। তাহলে আমরা এখন এরপরে আসতে পারি জানুয়ারি 13 10% কারবারি বাট্টা ধারে পণ্য ক্রয় 5000 টাকা। আমরা এখানে একটা ফাংশন অলরেডি চলে এসেছে কারবারি বাট্টা, তাহলে আমাদের আগে এখন বোঝা উচিত, জানা উচিত বাট্টা কি। বাট্টা কি? বাট্টা মানে হলো ছাড়, বাট্টা বা ছাড় এটা আমাদের মূলত দুই প্রকার, একটাকে বলা হয় কারবারি বাট্টা আর একটাকে বলা হয় আমাদের নগদ বাট্টা। মূলত বাট্টা দুই প্রকার, এটাকে এক ভাষায় বলা হয় ক্রয় বাট্টা, এটা আবার দুই প্রকার, ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা। এটা দুই প্রকার, প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা। এখন যেহেতু এখানে আমরা লিখেছি 10% কারবারি বাট্টা, কারবারি বাট্টা কাকে বলে এটা আমরা একটু জেনে নেই। পণ্যের মূল্য তালিকা থেকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় তাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টা মূল্য তালিকা থেকে, কারবারি বাট্টা খাতায় লিখতে হয় না, কারবারি বাট্টা আমাদের অঙ্ক করার সময় বিয়োগ করে লিখতে হবে। তাহলে আমাদের এখানে বলা হয়েছে, তারপরে এখানে আরেকটা আছে ধারে পণ্য ক্রয়, আমরা আগে জাবেদা করে দেখি। এখানে ক্রয় হিসাব ডেবিট, পণ্য ক্রয় করছি, ক্রয় দ্বারা খরচ বাড়ছে, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে আমাদের নগদ নেই, এটা আমাদের ধারে লেনদেন। 10% করে 5000 টাকা 10% করে 500 কমিয়ে 5000 টাকার 10% করলে আমরা বাট্টা পাবো 500 টাকা। সেই 5000 থেকে এই বাট্টা 500 বিয়োগ করে আমরা 4500 টাকা হিসাবভুক্ত করব। কিন্তু যেহেতু এখানে এই জাবেদার মধ্যে নগদ নেই সেহেতু এটা নগদান বইতে হিসাবভুক্ত হবে না। তবে পরবর্তীতে যদি আমরা টাকা পরিশোধ করি তাহলে আমাদের এই 4500 টাকা হিসাব ধরে অঙ্ক করতে হবে। এবার আসি, আমরা এটা বললাম জানুয়ারি মাসের 13 তারিখে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা হলো। 13 তারিখে আমরা কত টাকার পণ্য কিনেছিলাম? 5000। বাট্টার সাথে কত পার্সেন্ট? 10% এ 500। কত টাকা পাইছে? 4500। তাহলে আমরা টাকা যদি পরিশোধ করি তাহলে দায় কমে যাবে, তাহলে প্রদেয় হিসাব কমে গেল, দায় কমে গেল, প্রদেয় হিসাব ডেবিট। ব্যবসা থেকে নগদ টাকা হ্রাস পেল, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা বলছি জাবেদার ভিতরে প্রথমে ঘর বের করতে হবে। তাহলে এখানে নগদের ঘর আছে, নগদের পাশে কি লেখা আছে? ক্রেডিট। তাহলে নগদের ঘরে টাকা যাবে 4500 টাকা। এখানে রিপ্রেজেন্টেটিভ প্রদেয় হিসাব, তারিখ হলো আমাদের 15। এরকম ভাবে যদি আমরা পোস্টিং দিয়ে থাকি যথাযথ নিয়ম মেনে তাহলে এখানে দেখা যাবে যে আমরা পুরো অঙ্কটাই খুব সহজেই করতে পারবো ইনশাআল্লাহ। জানুয়ারি আমরা আরেকটু দেখাতে চাচ্ছি। জানুয়ারি 18
ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে নগদ উত্তোলন 4000 টাকা। ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় উত্তোলন দ্বারা, এজন্য উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা আগেই বলেছি ঘর খুঁজবো, ঘর এখানে নগদ আছে, নগদের পাশে এটাকে এরো চিহ্ন দিলাম, নগদের ঘরে টাকা যাবে 4000 টাকা, এখানে লিখবো আমরা 18 তারিখ উত্তোলন হিসাব বিপরীতটি। এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে সর্বশেষ আমরা মোটামুটি একটা অঙ্কের শেষ পর্যায়ে পৌঁছেছি। এরপরে আমাদের ব্যালেন্সিং করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে আমরা জানি নগদ টাকা প্রাপ্তির চাইতে প্রদানের পরিমাণ বেশি হতে পারে না, সেহেতু এই নগদান বইয়ে আমাদের ডেবিট, নগদের ঘরে ডেবিট ব্যালেন্স বের হবে, মানে হাতে নগদ বের হবে। ব্যাংকের টাকা আমাদের জমার যদি বেশি টাকা উত্তোলন করে থাকি তাহলে জমা অতিরিক্ত বের হবে, তার মানে আমার এদিকে ক্রেডিট ব্যালেন্স বের হবে, এদিকে ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স বের হবে। আর যদি ব্যাংকে জমা হয় তাহলে আমাদের এখানে টাকা হবে আর এখানে ডেবিট ব্যালেন্সের ঘরে টাকা হবে। তাহলে আমরা মোটামুটি দুবার নগদান বই এই বিষয়ে মোটামুটি ক্লিয়ার। তো চেক সংক্রান্ত বিষয়ে আমি দুইটা একটা উদাহরণ দিয়ে তোমাদের আজকের ক্লাসটা শেষ করব। চেক আমরা পাইতেও পারি, দিতে পারি। চেক দিলে ব্যাংকের টাকা কমে যায়, আর চেক পাওয়ার ক্ষেত্রে দুই ধরনের বোঝায়। চেক আমাদের মূলত দুই ধরনের, একটা হলো বাহক চেক বা হস্তান্তরযোগ্য চেক, আর একটাকে বলি আমরা দাগ কাটা চেক। দাগ কাটা চেক খেয়াল করে শুনবো। বাহক চেক আর নগদ টাকা একই বোঝাবে, আর দাগ কাটা চেক এটাকে আমাদের ব্যাংকের টাকা নির্দেশ করে, মানে ব্যাংক কলাম নির্দেশ করে। বাহক চেক হলো যদি আমরা একটা চেক একজনের কাছ থেকে পেয়ে আর একজনকে প্রদান করি, এটাকে বলা হয় বাহক চেক বা হস্তান্তরযোগ্য চেক, যেটা নগদ টাকা বোঝায়। হস্তান্তরযোগ্য চেক মানে ব্র্যাকেটে নগদ টাকা বোঝায়, আর এটা ব্যাংক নির্দেশ করে। যেমন আমরা উদাহরণ দেব, জানুয়ারি 19 চেকে মাল বিক্রয়, চেকে মাল বিক্রয় 20,000 টাকা। যেহেতু আমরা এখানে চেকে মাল বিক্রি বলছি, তাহলে অবশ্যই চেক পেয়েছি। প্রশ্ন হলো এই চেকটা কোন ধরনের চেক পেয়েছি, বাহক চেক নাকি দাগ কাটা চেক। কিছুই উল্লেখ না থাকলে সেটাকে দাগ কাটা চেক মনে করতে হবে। চেকের আগে কিছু লেখা উল্লেখ না থাকলে দাগ কাটা চেক মনে করতে হবে। এবং এই চেকটা যদি পরবর্তীতে কোনো কাউকে আমরা পরিশোধ মানে দেনা পরিশোধ না দিয়ে থাকি, অথবা কোনো কাজে না লাগিয়ে থাকে, তাহলে এটা দাগ কাটা চেক বোঝাবে। আর যদি এই চেকটা পরবর্তী কোনো তারিখে অন্য কাউকে দিয়ে থাকি বা দেনা পরিশোধ করি বা কোনো খরচ বাবদে এই চেকের টাকাটা কাজে লাগে, তাহলে এটাকে বাহক চেক নির্দেশ করবে। তাহলে এখানে চেকের কিছু লেখা নাই, তাহলে আমাদের চেকটাকে দাগ কাটা চেক। তাহলে চেকে যদি পণ্য বিক্রি করি তাহলে দাগ কাটা চেক মানে ব্যাংক, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট, বিক্রি দ্বারা আয় বাড়ছে, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে ব্যাংকের কলাম ডেবিট, ডেবিট দিকে আমাদের 20,000 টাকা, বিপরীতটি বিক্রয় হিসাব 19 তারিখ। এবার আমরা এরকম বললাম 20 তারিখ রহমানের নিকট হতে 2,000 টাকার চেক পেয়ে রহিমকে প্রদান, রহিমকে প্রদান। এখানে অলরেডি কোনো চেক উল্লেখ নাই, এটা বাহক চেক নাকি দাগ কাটা চেক। তবে এটা ভাষা থেকে কিন্তু অলরেডি আমরা বুঝতে পারতেছি যে এটা হস্তান্তরযোগ্য বা বাহক চেক। রহমানের কাছ থেকে পাইছি
রহমানের নিকট থেকে চেক পেয়ে এখানে একটা কমা দিলাম, মনে করি এটুকু একটা লেনদেন, চেক পাইলাম, ওই চেকটা আবার রহিমকে প্রদান করছে। এখানে আমাদের দুইটা জাবেদা করতে হবে। প্রথমত যেটা হয়, আমরা চেক পাইছি, আবার চেকটা দিছি, আমরা বলছি চেক পায় ওই চেকটা কাউকে দিলে নগদ বোঝায়, নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট, কার কাছ থেকে পেয়েছি? রহমানের কাছ থেকে, দ্যাট মিন্স প্রাপ্য হিসাব ক্রেডিট। এই চেকটা কাকে দিছি? রহিমকে দিছি, রহিম প্রদেয় হিসাব ডেবিট, নগদ টাকা পাই, আবার নগদ টাকা দিছি, তাহলে নগদ টাকা কমে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নগদ ডেবিট, তাহলে এখানে আমরা লিখব 2000 টাকা ডেবিট দিকে নগদের ঘরে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ আছে, ক্রেডিট লেখা আছে নগদের পাশে, তাহলে আমরা এখানে লিখব 2000 টাকা। এখানে লিখব আমরা এটার বিপরীত রহমান হিসাব, এখানে লিখব এটার বিপরীত আমরা রহিম হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি এভাবে নগদান বই জাবেদা করে করে মনে মনে পোস্টিং দিয়ে থাকি যথাযথ নিয়ম মেনে, তাহলে অতি সহজেই সূত্র ছাড়া আমরা দুবেলা নগদান বই করতে পারবো ইনশাআল্লাহ। ঘরে বসে বসে আমরা সবাই এই দুর্যোগময় সময়ে নিরাপদে থাকার জন্য সবাই ঘরে থাকবো, এবং যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে, প্লাস লাইক দিবে, কমেন্টস লিখবে, এবং সেই সাথে তোমাদের কাছ থেকে সাড়া পেলে ভবিষ্যতেও ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকি, ভালো থাকি।